বিএনপি দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়া বাজারে মাইক নিয়ে ঘোষণা দিতেছে বাজারের খাজনা তাদেরকেই দিতে হবে। শুনেন। আওয়ামী লীগ বদমাইশ ছিল, কিন্তু চালাক বদমাইশ ছিল। এরা তো দেখতেছে বেকুব টু দি পাওয়ার ইনফিনিটি। আবার দেখেন, আগে বলছিলাম না ওয়াজের স্টেজে উঠা আওয়ামী লীগের মতো বেদবি করতো বিএনপি, আজকেও দেখেন কেমন বেদবি করছে ওয়াজের স্টেজে উঠে। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ভেরিফাইড ফেসবুকে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে ও গাজীপুর ৪ কাপাসী আসনের সাবেক সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজকে নিয়ে একটি বিস্ফোরক পোস্ট করেছেন। স্ট্যাটাসে ইলিয়াস হোসাইন বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জড়িত থাকার দাবি করেছেন। তবে ইলিয়াস হোসাইনের এই পোস্টের জবাবে পাল্টা পোস্ট করেছেন সোহেল তাজ। আজকে আপনি লিখে রাখেন, যদি ভারতে মরণ খেলা থেকে পিছু না হটে তাদের সেভেন সিস্টার থাকবে না, থাকবে না, থাকবে না। দেশ ও জাতির জন্য এই কাজটা আমাদের করে যেতে হবে। আমি প্রথমে মনে করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো, কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। আমি জানি যে আমরা বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি, তো ধৈর্য রাখতে হবে এবং প্রফেশনালিজমের মাধ্যমে। তো মোটামুটি সবাই ভাবতেছিল বাইডেন সরকারের সাথে শেখ হাসিনার অনেক খারাপ সম্পর্ক ছিল, সমালোচনা ছিল। তো ট্রাম্প আসলে আমেরিকায় আওয়ামী লীগের ভাগ্য খুলবে। আসলে কি খুলছে নাকি আরো বিপদে পড়তেছে? ক্যালকুলেশন দেখেন। কথা আছে চোরের মন পুলিশ পুলিশ। সোহেল তাজ যেভাবে সাংবাদিক ইলিয়াস হোসেনের উপরে চ্যালেঞ্জ ছুড়েছেন, খেপেছেন, তাতেই বোঝা যাচ্ছে যে সোহেল তাজের ভিতরে কোনো কিছু নড়ে চড়ে বসেছে। একের পর এক যেন বিএনপির নামে অপকর্ম বের হয়ে আসতেছে। বলা বলি করছে সবাই বিএনপি চাঁদাবাজিতে ১ নাম্বার। প্রিয় দর্শক, বিএনপির নামে কেন এরকম দুর্নাম বের হয়ে আসছে? আসলে এর পিছনে কি বিএনপি দায়ী, নাকি কিছু কুলাঙ্গারের জন্য বিএনপিকে আজ এই অধপতনে নামতে হচ্ছে? প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, বিভিন্ন জায়গায় বিএনপির নামে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। ডাকাতি সহ বিভিন্ন রকমের অপরাধের সাথে সম্মিলিত হচ্ছে বিএনপি। আসলে কি বিএনপি এগুলো করছে, নাকি অন্য কেহ করে বিএনপির বদনাম করার জন্য এগুলো করছে? কি মনে হয় আপনার কাছে? তো যাই হোক প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই কয়েকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ দেখছেন। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া। ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আর দেশের পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ। চাঁদাবাজি, খুন, গুম, রাহাজানি, ধর্ষণ ইত্যাদি প্রচুর পরিমাণে চলছে। এটা চলছে কাদের দ্বারা, কারা এগুলো করছে, এটা আপনাদের বোঝার বাকি নাই, বুঝতে বাকি নাই যে এটা ডক্টর ইউনূস সাহেবকে পতন করানোর জন্য, ডক্টর ইউনূস সাহেবকে চেয়ার থেকে নামানোর জন্য এগুলো করছে। তো যাই হোক, কথা বাড়াবো না, চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিও আগে দেখে আসি। বিএনপি দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়া বাজারে মাইক নিয়ে ঘোষণা দিতেছে বাজারের খাজনা তাদেরকেই দিতে হবে। শুনেন। আওয়ামী লীগ বদমাইশ ছিল, কিন্তু চালাক বদমাইশ ছিল। এরা তো দেখতেছে বেকুব টু দি পাওয়ার ইনফিনিটি। আবার দেখেন, আগে বলছিলাম না ওয়াজের স্টেজে উঠা আওয়ামী লীগের মতো বেদবি করতো বিএনপি, আজকেও দেখেন কেমন বেদবি করছে ওয়াজের স্টেজে উঠা। আচ্ছা, আমি বিএনপির নাম নিয়ে কোনো কথা বলেছি? কথা বলছি কোন ভাই, আপনি কাকে আমি কি বিএনপির নাম নিয়ে কথা বলছি? আপনি কথা বলেন, বলেন বলেন কথা বলেন, বলেন আপনি কথা বলেন। আপনার শ্বাস তো কম না। এরপরে বেদবি করতে আসলে ধোলাই দিবেন একেবারে। একটা জায়গায় ধোলাই খেলে না সারা বাংলাদেশে সাইজ হয়ে যাবে। সেদিন দেখলাম ঠাকুরগাঁয়ের বিএনপি নেতা বলতেছে মির্জা ফখরুলের সমালোচনা যদি অযৌক্তিক হয় তাহলে বাড়িঘর থাকবে না। শুনেন। যৌক্তিক সমালোচনা করবেন, আমরা আপনাদেরকে বাহাবা দিব, ধন্যবাদ দিব। মিথ্যা সমালোচনা করবেন, আমরা আপনার প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্বের প্রতিবাদ করব। কাউকে ছাড়ে দেওয়ার সময় নেই।
তবে একটা জিনিস মির্জা আলমকে নিয়ে যে কথা তুলবে, আঙ্গুল তুলবে, বিশেষ করে এই অঞ্চলে ওর বাড়িঘর আমরা রাখবো। এই বেটার নাম মতিউর রহমান, ঠাকুরগাঁ সদর উপজেলার বিএনপির নেতা। যৌক্তিক আর অযৌক্তিক কেমনে বুঝবে? কে ঠিক করবে? বিএনপি তো ঠিক করবে। আর অযৌক্তিক হলে বাড়িঘরে হামলা করবে। রাজনীতিতে সমালোচনা থাকবে না? সমালোচনা তো থাকবেই, অযৌক্তিক সমালোচনাও থাকবে। সমালোচনা যদি অযৌক্তিক হয় তাহলে সেটা জনগণ ধরতে পারবে না? অবশ্যই পারবে ধরতে। তাহলে জনগণের উপর সে আস্থা রাখতে পারতেছে না কেন? এরা উপজেলার নেতা, এরা তো শিখে বড় নেতা দেখে, তাই না? আগা হাল যেদিকে যায় পিছা হাল সেদিকেই যায়, তাই না? দেখেন বিএনপির এমপি কি বলে, কি ভাষায় দেখেন। কিছুদিন আগে হারুনকে ধরেছিলাম না, ঠান্ডা ছিল কিছুদিন, আবার এসে কইতেছে ক্ষমতায় থেকে দল গঠন করলে পিঠের চামড়া তুলে নিবে, ভাষা বাদি দিলাম। ক্ষমতায় থেকে রাজনৈতিক দল তো খোদ জিয়াউর রহমান করছেন। হারুন যে দল করে সেই দলের জন্ম ক্ষমতা থেকে। ছাত্ররা কিন্তু খুবই স্পষ্টভাবে বলছে যে তারা দলে যুক্ত হইলে রাজনৈতিক দলে পদ ছেড়ে দিবে, উপদেষ্টা পদ ছেড়ে দিবে। তাও ভয় যায় না এদের। সমস্যাটা কই? মানে ওরা কি বুঝে না? মানে ছোটবেলায় কি আয়োডিন কম খাইছিল হারুন, নাকি বেশি খাইছিল? তো বিএনপির নেতাকর্মীরা একটা বেপরা হয়ে উঠছে কেন? টাকা কামানোর জন্য, আর অন্যকে হুমকি দেওয়ার জন্য। এই দখলের উৎসবে মানুষজন তো টেম্পু স্ট্যান্ড দল বলে বিএনপিকে খোটা দেয়। তো দেখি আসলে ব্যাপারটার মধ্যে কি লুকে আছে। এর কারণ হইতেছে যে বিএনপির দল চালানোর মতো কোনো একটা আর্থিক ব্যবস্থা নাই। এই যে চাঁদাবাজি আর টেন্ডারবাজির অভিযোগ, তার আসল কারণটা কিন্তু ওইখানে। এই অভিযোগগুলো যে বিএনপি শত্রুরা বাড়ায় বাড়ায় বলতেছে তা কিন্তু না। জামাতের ব্যাপারে চাঁদাবাজির কিন্তু দুই একটা নিউজ হয়, অভিযোগ আসে, কিন্তু এটা বিএনপির মতো ব্যাপক না। কারণ জামাতের দলের একটা ইকোনমি আছে, একটা আর্থিক ব্যবস্থা আছে, তার কর্মীদের পালার মতো। বিএনপির নেতারা টাকা কামায়, কিন্তু টাকার আয়টা তার নিজের। পাচার হয়তো করে না, কিন্তু টাকাটা তার নিজের। এর একটা অংশ তারা হয়তো পার্টিতে চাঁদা দেয়, বড়জোর নির্বাচনের সময় কর্মীদের হাতে কিছু টাকা টাকা দেয়। বছরের বাকি সময় নেতা কর্মীরা কিভাবে চলবে, পরিবারের ভরণ পোষণ কিভাবে হবে, কোরবানি কিভাবে দেবে, বাচ্চাদের 2 দিন চিকেন ফ্রাই কিভাবে খাওয়াবে, সে ব্যাপারে বিএনপির কোনো নজর নাই। বিএনপির কর্মীরা নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়ে, তাদের নিয়ে, তাদের ভবিষ্যৎ নিয়ে দলের নেতাদের কোনো চিন্তা আছে বলে মনে হয় না। আছে কি? আপনারাই বলেন, করে চিন্তা না? বিএনপির এই কর্মীরা মাঠ পর্যায়ে, তৃণমূলের কর্মীরা বেশিরভাগই ঘরের খেয়ে বনের মশলায়, কিন্তু সেটার তো একটা লিমিট আছে, তাই না? তাইলে দলের নেতাদের উন্নতি, তাদের আয় রোজগার বৃদ্ধি, তার সাথে সাথে কর্মীদের এবং দেশের উন্নতি হওয়ার কথা, তাই না? বিএনপির বেলায় কিন্তু সেটা দেখি না। তো জামাতের বেলায় দেখা যায়, কিন্তু জামাতের বিশাল বিশাল আর্থিক ইনস্টিটিউট তারা তৈরি করতে পারছে। আমরা পরবর্তীতে এটা নিয়ে আলাপ করবো। কিন্তু ধরেন বিএনপির ব্যাপারে দেখি, বিএনপির কোনো ইনস্টিটিউট আছে, প্রতিষ্ঠান আছে? ধরেন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ কোম্পানি, মানে জামাত যেগুলো করে আর কি, ব্যাংক, গার্মেন্টস, মার্কেট, স্কুল আছে, বিশ্ববিদ্যালয় আছে, টিভি স্টেশন আছে, ব্যাংক আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, এমনকি নাটকের দল, গানের দল আছে? নাই। ইকোনমিক, কালচারাল, ইন্টেলেকচুয়াল কোনো অ্যাসেট নাই। সংবাদপত্র আছে, কুরিয়ার সার্ভিস আছে, আইটি ফার্ম আছে, কনসালটেন্সি সার্ভিস আছে, রিসার্চ সেন্টার আছে, থিঙ্ক ট্যাঙ্ক আছে? নাই। কর্মী থেকে বুদ্ধিজীবী পর্যন্ত কোথাও প্রফেশনালি এনগেজ হওয়ার কোনো ব্যবস্থা নাই বিএনপির লোকদের। বিএনপির কয়টা প্রতিষ্ঠান আছে যেখানে তাদের কর্মীরা চাকরি পায়? বিএনপির শক্তিশালী শ্রমিক সংগঠন কোথায়? জামাত তো বিএনপির চেয়ে ছোট দল। জামাতের যতগুলো হসপিটাল আছে তার তো 10 গুণ হাসপাতাল থাকা উচিত বিএনপি, তাই না? 10 গুণ বাদ দিলাম, জামাতের যতগুলো আছে ততগুলো হাসপাতাল নাই কেন বিএনপির? বিশ্ববিদ্যালয়, স্কুল, কোচিং সেন্টার, সারা দেশে কোনো হোটেল আছে, কারখানা আছে? বিএনপি কর্মীরা কেন স্বাভাবিকভাবে জানে না যে অমুক প্রতিষ্ঠানে গেলে আমার চাকরি হওয়ার কথা? জামাত ইসলামী ব্যাংক তৈরি করছে, ক্ষমতা যাওয়ার অনেক আগে, ইবনে সিনা করছে 80-র দশকে। আরেকটা কারণ, এই সমস্ত প্রতিষ্ঠান থাকা রাজনৈতিক দলের জন্য খুবই দরকারি, কারণ পার্টির কর্মীদের কাজের মধ্যে থাকা দরকার। শ্রম না দিয়া বিনা পরিশ্রমে অর্থ উপার্জনের যে মানসিকতা, সেইটা খুবই বিপজ্জনক মানসিকতা, এবং এইটা একসময় করাপ্ট হবে, তাকে করাপ্ট করে ফেলবে। বাংলাদেশের রাজনৈতিক নেতারা, আপনারা কিছু মনে করবেন না, আপনাদের অসম্মান করার জন্য আমি এটা বলতেছি না, এটা বাস্তবতা। আপনার পেশা কি? আপনার আয় উপার্জন কিভাবে হয়? আমি তো কারোই বৈধ প্রকাশ্য কোনো আয়ের উৎস দেখতে পাই না। এটা রাজনীতিতে সবসময় একটা কোশ্চেন মার্ক। বিনা পরিশ্রমে টাকা উপার্জনের উপায় থাকলে দলের কর্মীরা অসৎ কাজে জড়িয়ে পড়ার সুযোগ পাবে। মানে ক্ষমতা আছে কিন্তু কাজ নাই, এরকম মানুষজন বিপদের কারণ হয়ে দাঁড়াবে। তো তাদের মাথায় শয়তান বাসা বাঁধবে সহজেই। আমি পেশার খুব গুরুত্ব দিই। মানে দেখবেন যে ফেসবুকে এসে অনেকে রাজা উজির মারে না, আমি অমুক, আমি তমুক, প্রচুর জ্ঞানের কথা বলে। ওর একটা লিঙ্কডইন প্রোফাইল খুঁজে বের করবে, তাইলে বুঝবেন যে ও আসলে প্রফেশনালি, পেশাগতভাবে সে কি করে, কোথায় করে, কাদের সাথে কাজ করে, তার নেটওয়ার্কের মধ্যে কারা কারা আছে। এটা দেখবেন, এটা খুব জরুরি। আপনি অনেক দেখবেন মানে রিসার্চ আর পিএইচডি অমুক তমুক মেলা কিছু করে ফেলছে, লিঙ্কডইনের কোনো প্রোফাইল নাই, বুঝছাও? তার মানে ও কিছু করে না, কিচ্ছু না, বা যা করে সেটা বলতে চায় না সে। বুঝতে পারছেন? এটা যদি চিন্তা করে দেখেন যে বাংলাদেশে সমাজের নিচ থেকে উপরে ওঠার ভালো কোনো রাস্তা নেই। এক প্রজন্মের মধ্যে নৈতিকতার সীমার মধ্যে এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে যদি উঠতে চায়, সেটা প্রায় অসম্ভব ব্যাপার। এই বাস্তবে যদি এটা আপনি করতে চান, তো একটাই মাত্র পথ খোলা আছে, সেটা রাজনীতি। রাজনীতি করে আপনি প্রচুর টাকা কামাইতে পারবেন, আপনার আর্থিক অবস্থা যাই থাকুক না কেন, তাই না? এটা খুব বিপজ্জনক একটা দেশের জন্য, খুবই বিপজ্জনক একটা দেশের জন্য। এই জন্যই বাংলাদেশের রাজনীতি দাঁড়াইতে পারে না, রাজনৈতিক দলগুলো দাঁড়াইতে পারে না, শক্তি অর্জন করতে পারে না। এই সিন্ডিকেট ভাঙতে হবে। কিন্তু রাজনীতিকে একমাত্র পথ হিসেবে যারা দেখে, যারা রাজনীতি শুধু করে, তাদের এই বাস্তবতাটা বুঝতে হবে এবং তাদের জীবিকা নির্বাহের দায়িত্ব নিতে হবে। নাইলে কর্মীরা বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষদের কোলে গিয়ে উঠবে, অথবা চাঁদাবাজি মারামারি সংস্কৃতি আরো বাড়বে। এই যে বিএনপির লোকেরা কিছু মনে করেন না, ওরা যে আওয়ামী লীগের লোকদেরকে রক্ষা করলো কি জন্য? ওইটা স্টেক নিতে গেছে, তারা ওই লোকটা ছাড়তে পারে নাই, ওই টাকার লোকটা ছাড়তে পারে নাই, টাকা পাইছে, তাদের রক্ষা করে ফেলছে। বিভিন্ন জেলায় আপনারা দেখছেন না, বিএনপির কাঁধে বেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে, আওয়ামী লীগকে রক্ষা করছে বিএনপি। কেন রক্ষা করছে? একটা ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট ছিল,
একটা টাকা পয়সার একটা লেনদেন ছিল, সেই জন্যই রক্ষা করছে। এবং দেখছেন তো, এই যে পেশা না থাকার কারণে, একটা আয় উপার্জনের, একটা সৎ আয় উপার্জনের জায়গা না থাকার কারণে দেশের ভবিষ্যৎ, দেশের রাজনৈতিক ভবিষ্যৎও এইটা সংকটে পড়ে যায়। যে কারণে মানুষ রাজনীতি করে সেটা অর্জনের জন্য ভালো বিকল্প পথ দিতে হবে, শক্তিশালী পার্টির ফান্ড তৈরি করতে হবে এবং পার্টির একটা আর্থিক ব্যবস্থা তৈরি করতে হবে। বিএনপি চাইলে এটা করতে পারে, শুধু বিএনপি না, নতুন দল যারা আসতেছে তারাও এটা চিন্তা করতে পারে। আমি তো জামাতের বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানের কথা বললাম, আমরা দুনিয়ার কিছু উদাহরণ দেখে আসি। পিসিআই এটা ইতালিয়ান পার্টি, 1945 থেকে 1991 মধ্যে একটা ইউরোপের অন্যতম শক্তিশালী কমিউনিস্ট পার্টি ছিল। এদের বিভিন্ন সমবায় সংস্থা ছিল, প্রকাশনা সংস্থা ছিল, রিয়েল এস্টেট ছিল, হোটেল ব্যবসা ছিল এবং দলীয় সদস্যদের কর্মসংস্থান হইতো, তহবিল সংগ্রহের জন্য এই জিনিসগুলো কাজে লাগে। তো তাদের রেস্টুরেন্ট ছিল, বার ছিল, সামাজিক ক্লাব ছিল, ট্রাভেল এজেন্সি ছিল, তাদের সহযোগী সংগঠনগুলো হলিডে রিসোর্ট করছিল, গেস্ট হাউস করছো, এমনকি এখানে দলীয় সদস্যরা ছাড়ে থাকতে পারতো। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এএনসি, এটার বিনিয়োগ বাহিনী আছে যা বিভিন্ন ব্যবসা পরিচালনা করে এবং এএনসির যে বিনিয়োগ কোম্পানিগুলো আছে তারা হোটেল এবং পর্যটন খাতেও সম্পৃক্ত। বিএনপি বা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিজের ইকোনমি তৈরির জন্য, নিজের আর্থিক ব্যবস্থা তৈরির জন্য কোন পদ্ধতি গ্রহণ করবে সেটা তারাই ভালো জানে। রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের কর্মীদের ভরসা হয়ে উঠতে হয়। হাসিনার মতো তাদের উপরে জুলুম এবং গায়ের জোরের ছাতা হয়ে ওঠার টাইম শেষ। সেই জন্য নতুনভাবে ভাবতে হবে রাজনৈতিক দলগুলো। বাংলাদেশে হাজার হাজার ধর্ষণের মামলা জমে আছে। আমাদের একটা ধর্ষণের মামলার বিচার যদি হতো, দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হতো, তাহলে অন্তত সকল ধর্ষণের জন্য একটা নজির সৃষ্টি হতো, ভয় সৃষ্টি হতো, আতঙ্ক সৃষ্টি হতো যে না, ধর্ষণ করলে এই শাস্তি পেতে হবে। কিন্তু আমরা দেখেছি যে না, যারা ধর্ষণ করছে তারা উল্টো পুরস্কৃত হচ্ছে। এমনও রায় আসছে যে ধর্ষকের সঙ্গে ধর্ষিতার বিয়ে দেওয়ার বলছে, অথচ ধর্ষিতা যে নারীটি, তাকে আমরা রক্ষা করতে পারিনি সোসাইটির মানুষ হিসেবে। রক্ষা করতে না পেরে তাকে ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছি। যদি এমন একটা কোনো ব্যক্তির ইচ্ছা হয় যে আমি অমুক ব্যক্তিকে বিয়ে করতে চাই এবং সে যদি রাজি না হয় তাহলে তাকে ধর্ষণ করবে এবং আদালত তার সঙ্গে বিয়ে দিয়ে দিবে। আসলে ধর্ষণের যে বিচারটা হওয়া উচিত সেই বিচারটা আমরা ওইভাবে পাচ্ছি না। অনেকভাবে ধর্ষণের শিকার হচ্ছে যেগুলো ব্যাখ্যা দেওয়া অনেক কঠিন হয়ে যাচ্ছে। বিয়ের প্রলোভনে ধর্ষণ, এরকমভাবে অনেক বিষয় রয়েছে যে ইচ্ছাকৃতভাবে একসঙ্গে বসবাস করেছে এবং শেষে বলছে যে তাকে আর বিয়ে করবে না, এই ধরনের ঘটনা ঘটছে। তো সেক্ষেত্রে কি মামলা হবে? আমাদের এখানে কিন্তু এটা ধর্ষণ মামলা দেওয়া হয়, ঠিক আছে। এইটা ধর্ষণ মামলা হবে নাকি প্রতারণামূলক মামলা হবে সেটা একটা বিষয়। আবার কোনো একজন মানুষকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক করা এবং তার সঙ্গে প্রতারণা করা, এটাও একটা ভয়ঙ্কর। এটা আবার এরকমও বিষয় রয়েছে যে এই ধরনের সম্পর্ক অ্যাকসেপ্ট করার সুযোগ নাই। তাহলে আসলে কি? তাহলে যেটা করার দরকার যে এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্র যথাযথভাবে সচেতন হয়ে সেগুলো যদি আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকতো, তাহলে নাই, কিন্তু আসলে এগুলোর ক্ষেত্রে কোনো ধরনের ব্যবস্থাপনা নাই। তো আমরা ধর্ষণের ক্ষেত্রে আরও অনেক ধরনের ঘটনা ঘটছে। একটা ছোট বাচ্চাকে চকলেটের কথা ভুলায় তাকে, সে হয়তো ওইটা বুঝেইনি, তার বুঝে ওঠার আগে তাকে ধর্ষণ করছে, এরকম হচ্ছে। আবার এরকম হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখে ধর্ষণের বিষয়টা একটা আমরা তো বললামই। আর বিষয় রয়েছে যে কোনো কারণে ভয় দেখিয়ে ধর্ষণ করেছে, ভিডিও ধারণ করে রেখেছে, আর পরবর্তীতে নিয়মিতভাবে তাকে আতঙ্কিত করছে, তোমার ভিডিওটা ছেড়ে দেবো এইভাবে। তো এরকম আমরা দেখেছি যে একটা সময় ছাত্রলীগের, যুবলীগের নেতা গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করে তাকে নিয়মিতভাবে ধর্ষণ করছে। তো এই কোনো ঘটনারই শাস্তিযোগ্য কোনো একটা ভালো ব্যবস্থাপনা যে তাকে এই শাস্তিটা ইমপ্লিমেন্ট করা হলো, সেটা করা হয়নি। অনেক ভুয়া ধর্ষণের মামলা একদিকে ধর্ষণের মামলাগুলোকে দুর্বল করে ফেলছে, আবার অনেক সত্য ধর্ষণের মামলাও বিচার পাচ্ছে না। তো এই সব কিছু মিলে সমাজে ন্যায় বিচার না থাকার কারণে ধর্ষণের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা। সাম্প্রতিক সময়ে অনেক বেশি বেড়ে গেছে যে জায়গাগুলোতে রাষ্ট্র প্রশাসন এবং যথাযথ নিয়ন্ত্রণ করতে পারছে না। এগুলো আসলে অনেক দিক থেকে আমরা দেখছি, এগুলো বাসে ধর্ষণ হচ্ছে এবং তাকে আবার গ্রেপ্তার করছে। কিন্তু কিভাবে আমরা ডিফাইন করব? একটা সোসাইটি পুরো সাফার করছে, এত পরিমাণ বেড়ে যাওয়া, এটা সামাজিক বিশৃঙ্খলা, সামাজিক অনাচার এবং রাষ্ট্র এই জায়গাতে সফল হচ্ছে না। আমরা যেভাবেই বলি, আমাদেরকে এই কথাগুলো বলবে যে সরকারকে বেকায়দায় ফেলতে চাই, কিন্তু পারছে না। তো আমরা এই সমস্ত ব্যবস্থাপনার আপনার শক্ত হাতে দমন চাই, যেই ব্যবস্থাপনায় ধর্ষকরা আর সহজে পারবে না। এটা কি ধরনের একটা অসভ্যতা, বর্বরতা যে একজন নারীর ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বকভাবে তার যৌন আকাঙ্ক্ষা পূরণ করছে, তাকে ধর্ষণ করছে। এটা আমরা এগুলোর বিচার চাই এবং এগুলোর ক্ষেত্রে সামাজিকভাবে আমাদের কাছে এরকমও ঘটনা আসছে, ধর্ষণের ঘটনা সে যখন ন্যারেট করছে, বর্ণনা করছে, সেই জায়গায় তাকে আরও ভিকটিম ব্লেমিং করা হচ্ছে, তাকে আপনার হলো নেগেটিভলি অ্যাপ্রোচ করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, হ্যারাসমেন্ট করা হচ্ছে। একবার তো সে ধর্ষণ হয়েছে, আবার নতুন করে তাকে অসম্মান করা হচ্ছে। এইসব কিছু মিলিয়ে আমাদের সামাজিক ব্যবস্থাপনায় ধর্ষণের এই ঘটনাগুলো আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আমরা দ্রুত এই ব্যবস্থাগুলোর সমাধান চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এলাকায় নারী শিশু যে আদালত আছে সেগুলোতে দেখবেন যে আপনার এই মানে একটা মানুষ দীর্ঘদিন বিচার চেয়ে ঘুরতে একসময় সে হাল ছেড়ে দিচ্ছে। আমি একটা এক্সাম্পল দিই। আমাদের খুব পরিচিত একজনের নামে ধর্ষণের মামলা হয় এবং বিষয়টা এরকম হয়েছে যে নারী ধর্ষণের মামলা দিয়েছে, যার বিরুদ্ধে
সেই ছেলের বন্ধু আবার ওই নারীর সাথে আপনার হলো যোগাযোগ করে তাকে তার সাথে আপনার হলো ম্যাচ করায় দেবে, মিল করায় দেবে, বিয়ের ব্যবস্থা করায় দেবে, এরকম বলতে বলতে নিজেও তাকে আবার রেপ করে। তো এই পরবর্তীতে আবার সেই মহিলাটি আদালতে গিয়ে দুজনের নামে মামলা করলো। সেই মামলা করার পরে দেখা যাচ্ছে যে একটা সময় ওই মহিলা আবার অন্যত্র বিয়ে করে স্বামীকে নিয়েই সে নিয়মিতভাবে কোর্টে আসতো। কোর্টে আস্তে আস্তে দীর্ঘদিন যাচ্ছে এবং ওর তো ধর্ষিত, ও কোর্টে যে আসে ওর জন্য কতটা অসম্মানের এই বিষয়টা। কিন্তু আমরা দেখছি দীর্ঘদিন ধরে সে ন্যায় বিচারের জন্য লড়াই করছে, কিন্তু রাজনৈতিক পরিচয় থাকার কারণে একটা সময় আপনার হলো সে পেরে উঠছে না বা পরাজিত হয়ে পড়ছে। শেষ পর্যন্ত ধর্ষক যারা তাদেরকে নিষ্পত্তি দিয়ে দিল, ওই মহিলাও অনেকটা হাল ছেড়ে দিল, আদালত তাকে বলে দিল যে আসলে এখানে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। তো এই যে বিষয় একটা সময় আমরা দেখলাম যে মা মেয়েকে ন্যাড়া করে দিচ্ছে ধর্ষণের বিষয়, ধর্ষণের শিকার হয়েছে মেয়ে, তাকে ন্যাড়া করে দিয়েছে, মাকেও ন্যাড়া করে দিয়েছে। পরবর্তীতে আদালত থেকে দীর্ঘদিন মামলা চলার পরে সে জামিন নিয়ে বের হয়েছে, জামিন নিয়ে বের হওয়ার পরে ওই মেয়েকে বিয়ে করে সংসার করতেছে। এইদিকে আবার মানে এই বিষয়টা যে কতটা ন্যায় বিচার বহির্ভূত, যে একজন ধর্ষিতা নারী সে ইনজাস্টিসের শিকার হয়েছে, তাকে যে ধর্ষণ করলো তাকে একটা সময় তাকে ওই মহিলাকে ওই পুরুষের হাতে সুপর্দ করা হচ্ছে যে তুমি তার গিয়ে সংসার করো। একজন এমপিকে পাবনায় এরকম ঘটনা ঘটেছে, তাকে ধর্ষিতার সাথে বিয়ে দেওয়া হয়েছে। এখানে অনেকগুলো বিষয় থাকে, যে অনেক মামলা থাকে এরকম, যে বিয়ের প্রলোভনে ধর্ষণ এরকম বিষয় থাকে। ওগুলোর ক্ষেত্রে নারীর ডিমান্ডই থাকে যে তাকে বিয়ে করা হোক, এরকম একটা বিষয় থাকে। সেক্ষেত্রে হয়তো আদালত এই ধরনের রায় দেয়। কিন্তু সত্যিকার অর্থেই ধর্ষিত যারা, ফোর্সলি রেপড যেটাকে বলে, জোরপূর্বক যৌনতা, জোরপূর্বক তার কাম বাসনা পূরণ করা, এই যে ধর্ষণ, এই ধর্ষণগুলো আসলে দুর্বল হয়ে পড়ছে ধীরে ধীরে। আমরা চাই সত্যিকার ধর্ষণগুলো সত্যিকার অর্থেই তার মামলা হোক, সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের বিচারে যেই শাস্তি হওয়া উচিত সেই শাস্তিরা হোক। এবং এই শাস্তি না হওয়াতে আজকে ধর্ষণ বিষয়টা খুব ইজি হয়ে গেছে। আপনারা খুব রেয়ারলি দেখবেন ধর্ষণের বিচারের রায় ফলাও করে গণমাধ্যমে, এগুলো গণমাধ্যমেরও দায় রয়েছে, একটা শাস্তি হওয়া, সেটাকে গুরুত্ব দিয়ে প্রকাশ করা, এগুলো সেভাবে হয় না। দেখা যাচ্ছে একটা ধর্ষণের ঘটনা একটা পেপারের কোনায় ছোট করে একটু কলাম করে লিখে দিচ্ছে যে অমুক জায়গায় ধর্ষণের শিকার হয়েছে। বেশ নাটকীয়ভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল গভীর রাতেই ঘোষণা করেন রাত ৩টায় একটা সংবাদ সম্মেলন হতে যাচ্ছে, এবং সেই সংবাদ সম্মেলন হলো নাটকীয়ভাবে যেহেতু করেছে তাই এটাকে নাটক বলার অবকাশ আছে। কারণ কেন এত গভীর রাতে এই ধরনের একটা সংবাদ সম্মেলন করতে হলো, এই প্রশ্নগুলো আসবে। এবং উনি যা বলেছেন সেগুলো এত রাতে, রাত ৩টায় ডেকে বলার মতো কোনো বিষয় ছিল কিনা সেই প্রশ্ন আসছে। কিছুটা উত্তরও পাওয়া গেল, আমরা সেই জায়গায় আসবো। তার আগে তিনি সংবাদ সম্মেলনে মূলত কী বলেছেন সেটা নিয়ে একটু কথা বলতে চাই। তিনি বলছেন, তার সংবাদ সম্মেলনে আমি দেখেছি, পত্রপত্রিকায় এসছে, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন যে কোনো অবস্থায় এটা প্রতিহত করা হবে। তিনি বলেন যে আওয়ামী লীগের দোসররা দেশ থেকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করছে, দেশ থেকে সরিয়ে নেওয়া প্রচুর টাকা এই কাজে ব্যবহার করছে। এটা কোনো অবস্থাতেই করতে দেবে না সরকার, যেভাবে হোক এটা প্রতিহত করা হবে। তিনি আরও বেশি টহল কার্যক্রম বাড়ানোর কথা বলেছেন এবং বলেছেন সোমবার থেকে যেন কোথাও কোনো অপরাধ না ঘটে সেই ব্যবস্থা নেবেন। এটা যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই নির্দেশনা অনুসরণ করতে না পারে, কার্যকর করতে না পারে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং উনি বলছেন দিনে দিনে আরও উন্নতি হবে, অবনতি হবার প্রশ্নই আসে না। এবং উনি দাবি করেছেন, আমি ভিডিওটা ওনার সম্মেলনটা দেখেছি, সেখানে তিনি দাবি করেছেন যে খুবই খারাপ অবস্থার পুলিশ বাহিনীকে তিনি অনেকটাই কর্মক্ষম করে তুলতে পেরেছেন। অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে, সেটা গ্রেফতার করা হচ্ছে না কেন সেই প্রসঙ্গে বলছেন। তিনি আবার জানিয়েছেন গ্রেফতার করা হয়েছে, উনি উদাহরণ দিয়েছেন কয়েকদিন আগে যে চলন্ত বাসে ডাকাতি হয়েছে, সেই ডাকাতির লোকজনকে গ্রেফতার করা হয়েছে। তার পরবর্তীতে শিক্ষার্থীরা নারীরা বলছেন যে তারা ধর্ষণের সংখ্যা বাড়ছে, সেরকম কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তিনি বলছেন মা বোনদের ভয়ের কোনো কারণ নেই, তাদের ব্যাপারে আমরা সবসময় কনসার্ন, তাদের যেন সমস্যায় পড়তে না হয় সে ব্যাপারে তারা ব্যবস্থা নিচ্ছেন। আচ্ছা, এখন যে ব্যাপারটা জরুরি সেটা হলো গতকাল রাতে বা সন্ধ্যায় আসলে কি হলো, কেন উনি আসলেন। অ্যাপারেন্টলি মনে হতে পারে বনশ্রী এলাকার একটা ছিনতাই, একজন স্বর্ণ ব্যবসায়ী, তার কাছে 20 ভরি স্বর্ণালঙ্কার ছিল এবং একই সাথে 20 ভরি পরিমাণটা আমার ক্লিয়ার মনে নেই, সাথে টাকা ছিল, তাকে প্রকাশ্যে তার বাড়ির সামনে গুলি করে সেগুলো ছিনতাই হয়েছে। এই ভিডিওটা ছড়িয়ে পড়েছিল। এমনকি একটা পত্রিকায় দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে সংবাদ সম্মেলন সেখানে যাওয়ার পথে একজন সাংবাদিক ছিনতাইয়ের শিকার হয়েছেন। সো ওটা নিয়ে প্রচুর আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে আলাপ হচ্ছিল। ইনফ্যাক্ট এই আলাপের কথা কয়েকদিন থেকেই হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি আসলে কেন বসলেন সেটা নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল। আমি আসলে মূল কারণটা আমরা যদি একটু পড়ি। একজন সাংবাদিক প্রশ্ন করেন, আপনার পদত্যাগ দাবি করা হয়েছে কিছু সময় আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন, সমাবেশ করেছেন, তারা আগামীকাল দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আপনার পদত্যাগের জন্য। এই বিষয়টি আপনার নজরে এসেছে? জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তারা আমার যে কারণে পদত্যাগ করতে বলে, কারণগুলো যদি আমি উন্নতি করতে পারি তাহলে তো আর পদত্যাগের প্রশ্ন ওঠে না। তারা তো চাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি সেই ব্যবস্থা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে। আচ্ছা, আইনশৃঙ্খলা রক্ষার অবস্থা আসলে ভালো না, কোনো সন্দেহ নাই। এর মধ্যে প্রচুর ভ্যালিড কারণ আছে। শেখ হাসিনা পুলিশ বাহিনী বস্তুটাকে একেবারে ধ্বংস করে দিয়ে চলে গেছেন। ফলে শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর পুলিশ রীতিমতো পালিয়ে গিয়ে ফিরে এসে তার সে মরাল স্ট্রেংথ তৈরি হয়ে পুলিশ কাজ করতে শুরু করা খুবই চ্যালেঞ্জিং এবং 6 মাস যথেষ্ট সময়ও না। আমরা নাগরিকরা এগুলো বুঝি, কিন্তু সমস্যা আসলে অন্য জায়গায়। সেটা হচ্ছে ইদানিংকাল সময় এই ঘটনাগুলো, নিরাপত্তা বোধ মানুষের যেটা আছে সেটা কমার মতো ঘটনা ঘটছে অনেক বেশি। প্রচুর চিন্তাই হচ্ছে, দিনে দুপুরে সন্ধ্যায় রাতে, গভীর রাতও লাগছে না, চিন্তাই হতে, ডাকাতি হচ্ছে, ধর্ষণের সংখ্যা বেড়েছে। মানে কেউ না সংখ্যা কত বেড়েছে কী বলেছে স্ট্যাটিস্টিক্যালি জিনিসগুলো দেখানোর চেষ্টা করেন, একটু আওয়ামী ধরনের চর্চা এগুলো বলবো। একটা কথা মনে রাখতে হবে, জনগণের নিরাপত্তা বোধ একটা পারসেপশন, এই পারসেপশনটা
থাকে বা থাকে না, এটা সে চারপাশ দেখে বুঝে মানুষের সাথে কথা বলে এই সিদ্ধান্তগুলো তার সাবকনশিয়াসে তৈরি হয়। মানুষের মধ্যে যে গভীর গভীর নিরাপত্তাবোধহীনতা তৈরি হয়েছে সেটা আমি আমার চারপাশে দেখি। আমি নিজে একই ধরনের মানে বেশি রাতে আমার যাওয়া ফেরা কি ঠিক হবে এই প্রশ্ন আমার নিজের মনে আসে, কারণ আইন শৃঙ্খলা রক্ষার অবস্থা আসলেই ভালো না। তো এরকম বহু মানুষ আমাকে বলেন, এটা আমি বলছি না যে মানে অনেকে বলেন আর কি যে এটা বলার মাধ্যমে সরকারকে খারাপ দেখানোর চেষ্টা, না, আমরা একটা কথা বলেই রাখবো সবসময় যে এটা আমাদের সরকার, এই সরকারকে যাবতীয় সমস্যা নিয়ে যখন আমরা আলোচনা করি, সমালোচনা করি, এটাকে শুধরে নেওয়ার জন্য আলোচনা করি, তাদের ভুল ত্রুটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন আমি বলি এই কথা, আগে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদে থাকবেন কি থাকবেন এই আলাপও শুরু হয়েছে, তার আগে যদি আমি এইটুকু বলি সেটা হচ্ছে ওনাকে কি আমরা একটা জেনুইন এনভায়রনমেন্টে রেখে পরীক্ষা করতে পেরেছি। ধরুন ওনার অধীনে কৃষি মন্ত্রণালয় আছে, প্রায় এই কথাটা বলি, বিশাল একটা মন্ত্রণালয়, তো ওনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলাতেই ওনার সাথে আরও 2-3 জন ডেপুটি মিনিস্টার প্রয়োজন, প্রতিমন্ত্রী উপমন্ত্রী প্রয়োজন এখনকার বিদ্যমান প্রেক্ষাপটে, সেটা না করে তাকে আমরা কৃষি দিয়ে দিয়েছি। উনি নিজে রাখতে চাইছেন আমি জানি না, নাকি তাকে চাপিয়ে দিয়ে রাখা হয়েছে। সো তাকে আমরা তো একটা জেনুইন এনভায়রনমেন্ট দিতে পারি না পরীক্ষা করার জন্য। তো তাহলে এর দায় কার? এটা সরকারের, এবং সরকারের ছেলে খেলা আমার কাছে মনে হয় এই কারণে এক্সক্লুসিভলি ডেডিকেটেড ওয়েতে দেয়া। এবং কীভাবে সরকার সমাধান করবে জানি না, অনেক আলাপ আলোচনা আছে, আমরাও জানি, দেখি। একজন উপদেষ্টা বিশেষ সহকারী নিয়োগ করা হয়েছে, তাকে নিয়ে সমালোচনা আছে, দেখছি অনেকে কতগুলো ভ্যালিড পয়েন্ট দিয়ে সেই সমালোচনা করছেন। অনেকে নতুন যে আইজিপি আছেন এবং এই আইজিপি নিয়ে কর্মরত পুলিশ অফিসারদের মধ্যে ক্ষোভ আছে, এটা আমি নিজে ব্যক্তিগতভাবে জানি, সিনিয়র অফিসারদের মধ্যে খুব স্বাভাবিকও। অনেক পুরনো একজন আইজিকে এনে পদায়ন করা হয়েছে, কমিশনারকে নিয়েও দেখলাম কেউ সমালোচনা, আমি নিশ্চিত নই কোনগুলো কি আছে না আছে, কিন্তু মোদ্দা কথাটা হচ্ছে সিস্টেমটা রান করছে না, সিস্টেমটা চলছে না, সিস্টেমটার মধ্যে প্যারালাল কোনো ম্যানেজমেন্ট আছে কিনা এসব প্রশ্ন অনেকে তুলছেন। আমার ওদিকে আসলে যাওয়ার দরকার নেই, সমস্যাটা জনগণ দেখছে, সরকার ডিসাইড করবে কীভাবে সে এই সমস্যার সমাধান করতে পারে। অনেকে গুরুত্বপূর্ণ সব লজিক্স আনছেন যে ঢাকার সব পুলিশ অফিসারকে ঘাট ধরে বা ঢাকার বাইরে পাঠিয়ে দেওয়া হলো, বাইরে থেকে নিয়ে আসা হলো। পুলিশ আসলে খুব র্যাডিক্যাল পরিবর্তন করে ফেলে হয় না, পুলিশ তো আসলে তার সোর্স থাকে, তার এলাকা সম্পর্কে ধারণা থাকে, এগুলো আসলে খুব র্যাপিড, খুব ফাস্ট, সব কিছু আমূল পাল্টে ফেলা টাফ হয়ে যায়। কিন্তু এই কাজগুলো প্রবলেম তৈরি করে থাকতে পারে, এগুলো কী কারণে হয়েছে এগুলো আমাদের দেখার দরকার নেই, এগুলো সরকার তার জায়গা থেকে বিবেচনা করবে, কারণ এই কাজগুলোর জন্য দায়িত্বপ্রাপ্ত হচ্ছে সরকার। কিন্তু এটুকু তো নিশ্চিত যে আইন শৃঙ্খলা অবস্থা দিনে দিনে অবনতি হচ্ছে এবং সরকার কোনো ভিজিবল স্টেপস নিচ্ছে না। ভিজিবল স্টেপস মানে আমি ইভেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাওয়া হয়েছে, আমি মনে করি যে আইন শৃঙ্খলা যে জায়গায় এসে পৌঁছেছে সেই জায়গায় তার পদে না থাকাই উচিত, আমরা একটু অন্যভাবে চেষ্টা করা দরকার আমার কাছে মনে হয়। ইভেন কেউ আলাপ তুলছেন উইচ আই বাই, এই ন্যারেটিভটা আমি এগ্রি করি। মিস্টার শাখাওয়াত যখন প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছিলেন তিনি ভালো করছিলেন এবং আরও ভালো করতেন বলে আমি মনে করি। কারণ হচ্ছে এই জায়গায় একজন মানুষ দুজনই মিলিটারি থেকে আসা, কিন্তু একজন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর যিনি আছেন উনি অত্যন্ত টপ, উনি চিফ হলেই আর জেনারেল হতে পারতেন, এছাড়া চিফ না হলে সর্বোচ্চ যে পদে যাওয়া যায়। কিন্তু একটা মিলিটারি চালিয়ে আসা মানুষের জন্য আসলে বেসামরিক প্রশাসন বোঝা খুব সোজা না। কিন্তু জেনারেল শাখাওয়াত যেহেতু নির্বাচন কমিশনে কাজ করেছেন 5 বছর, তিনি বেসামরিক প্রশাসন এবং পুলিশের কাজ করার সিস্টেম, তাদের সাথে কাজ করা, তাদের সাথে ডিল করা, এগুলো উনি ভালোভাবে শিখেছিলেন। ওনাকে সরিয়ে নেওয়া ভুল হয়েছে বলে আমি তখনও বলেছি, আমি এখনও মনে করি যে কারণে তাকে নেওয়া হয়েছে সে সময় হয়তো উনি এভাবে না বললেই ভালো হতো, কিন্তু তার জন্য রীতিমতো তাকে সরিয়ে যিনি পুলিশ বাহিনীকে খুব দ্রুত অ্যাক্টিভ করে ফেলছিলেন, সেটা ডিজাস্টার ছিল। এখন রিশাফলিং তার ক্ষেত্রে তাকে এনে এই আলাপও কেউ তুলছেন, তাকে আবার এই দায়িত্ব দেওয়া, এটা একটা সমাধান হতে পারে। বা আর কেউ মানে মোদ্দা কথাটা আমি মনে করি বিভিন্ন কিছু করে দেখা দরকার। আর একটা কথা আমি প্রায় বলি, আবারও বলছি, ডেভিলস হান্ট নিয়ে যখন কথা হয়েছে, সেনাবাহিনীকে আমরা যখন ম্যাজিস্ট্রেসি দিয়ে মাঠে রেখেছিলাম তখনও সেনাবাহিনীকে রাখতে হয়েছে, কিন্তু সেনাবাহিনীর ট্রেনিং আসলে এই দেশের অভ্যন্তর আইন শৃঙ্খলা রক্ষা না, ও ট্রেনিং তা না, তার নেটওয়ার্ক তা না। নেটওয়ার্ক থাকে পুলিশের, একজন পুলিশের সোর্স থাকে, ইনফরমেশন থাকে, প্রত্যেক থানার আওতাধীন এলাকার সব তথ্য তার কাছে জানা থাকে। এই জিনিসগুলো দিয়েই আসলে পুলিশকে দিয়ে পুলিশিং করাতে হয়, সামরিক বাহিনীকে দিয়ে পুলিশিং হয় না। সামরিক বাহিনীকে মাঠে ম্যাজিস্ট্রেসি দিয়ে রাখার আমি ওই সময় একটা কারণ সমর্থন করেছিলাম, যেহেতু পুলিশ নেই এবং সামরিক বাহিনী যদি এভাবে থাকে এটা ডেটারেন্ট হিসাবে কাজ করবে, এটা দেখে ভয় পাবে অপরাধীরা অপরাধ করতে। কিন্তু আমরা এখন দেখছি এটা একটা বিপদও তৈরি করছে যে সেনাবাহিনী মাঠে আছে এবং এটা ডেটারেন্ট হিসাবে কাজ করছে না। সুতরাং এটা সেনাবাহিনী মানে আমাদের সর্বশেষ জায়গা আস্থার, সেই জায়গাটা নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সুতরাং প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং সকলের কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর বিএনপি দলকে আসলে উদ্দেশ্য করে দুটি কথা বলেই ভিডিওটি শেষ করব। সেটি হলো যে আসলে আমরা রাজনীতি অত বুঝি না, তবে যত সম্ভব যেটা বলতে চাই, বিএনপির ভিতরে যে সমস্ত দলকে নষ্ট করার জন্য একটা গ্রুপ রয়েছে, চাঁদাবাজি শুরু করেছে, বিএনপির ব্যানার লাগিয়ে যারা চাঁদাবাজি করছে, বিএনপির ব্যানার লাগিয়ে যারা ডাকাতি করছে, বিএনপির ব্যানার লাগিয়ে যারা দুর্নীতি করছে, তাদের দল থেকে বের করে দিন এবং কুত্তার মতো পিছনে ঝাঁটা মারে দল থেকে বের করে দিন, দলটা পরিষ্কার করুন। পরিস্থিতি যেরকম আছে বর্তমানে, যদি নির্বাচন হয় বিএনপি ক্ষমতায় আসবে, এটা সবাই বলছে। কিন্তু এই সমস্ত কুলাঙ্গাররা যদি আপনাদের দলে থাকে, নির্বাচনে যদি আপনারা আসেন, টিকতে দেবে না আপনাদেরকে এই সমস্ত কুলাঙ্গারদের কারণে। তো অবশ্যই যারা আপনাদের দলের ভিতরে এই সমস্ত কুলাঙ্গাররা আছে তাদেরকে ঝাঁটা মেরে দল থেকে বের করুন, তাহলে আপনাদের দলটা শক্তিশালী হবে। সলিড দল তৈরি করুন। এক স্বৈরাচার দেশ থেকে চলে গেছে, আপনারাও যদি এই সমস্ত লোকদের নিয়ে যদি দল গঠন করেন, আবার যদি দল নিয়ে যদি আপনারা চলেন, আপনাদের ভিতরেও স্বৈরাচার তৈরি হবে। তাই দলের যারা বড় বড় ঊর্ধ্বনত
মানে নেতাকর্মীরা যারা আছেন তাদের প্রতি আকুল আবেদন, আপনাদের দল থেকে এই সমস্ত আগাছাগুলো, লতাপাতাগুলো সেটে ফেলেন, ইনশাল্লাহ সফল হবেন। তো আশা করি, যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আমি আর কথা বলবো না, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের এই চ্যানেল যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার আপডেট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।